আপনি শুনছেন অনু অডিও ফিল্মস। আজকের গল্প গেটম্যান শুভব্রত, রচনা নবনীতা চ্যাটার্জি, নাট্যরূপ দ্য ইঙ্ক পোর্টাল। প্রতি শুক্রবার ঠিক রাত ৯টায় অনু অডিও ফিল্মস আপনাদের জন্য নিয়ে আসে গল্পের আসর। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানাবেন। শুরু হচ্ছে নবনীতা চ্যাটার্জির কলমে গল্প গেটম্যান শুভব্রত। দাদু ঠাম্মার ৫০তম অ্যানিভার্সারি বলে কথা। নাগপুরের এই ছোট্ট ফ্ল্যাটটাতে নয় করে আজ প্রায় জনা ৫০ লোকের আয়োজন করেছে ইন্দু। সেলিব্রেশনও জোরদার। মিস্টার অ্যান্ড মিসেস মিত্রর এখনকার মতো পাকাপাকি আস্তানা নাতনি ইন্দুর এই সাজানো গোছানো ৩ কামরার ফ্ল্যাট বাড়িটা। ইন্দু বাবা মায়ের একমাত্র সন্তান। কর্মসূত্রে ওর বাবা মা কলকাতাতে থাকলেও গত কয়েক মাস ধরে দাদু ঠাম্মাকে বগলদাবা করে সে এনে রেখেছে নিজের কাছে। ইন্দুর দাদু মিস্টার মনতোষ মিত্র ছিলেন পেশায় ইন্ডিয়ান রেলওয়ের একজন লোকো পাইলট। চাকরি জীবনের বেশিরভাগ সময় তিনি বাইরে বাইরে থাকতেন। বাড়ির সকলে নিজ নিজ কর্মজীবনে ব্যস্ত। তাই ছোট থেকে ইন্দুর একমাত্র সঙ্গী ছিল তার ঠাম্মা। ও বরাবরই ঠাম্মার খুব ন্যাওটা। এমনকি বয়স যত এগিয়েছে দুজনের সম্পর্কের গাঢ়ত্ব বেড়েছে দিনে দিনে। এই বছরই নাগপুরে এক বড় আইটি কোম্পানিতে চাকরি পেয়েছে ইন্দু। নিজের উপার্জনের টাকায় পরিবারের প্রত্যেকের শখের কিছু না কিছু জিনিসও গড়িয়ে দিয়েছে সে। শুধু একটাই ইচ্ছে পূরণ করা বাকি ছিল ওর। তবে তার কাছের ২ মানুষের এই বিশেষ দিনটাকে আরও একটু রঙিন করে তুলে সেই ইচ্ছেটাও ইন্দু পূরণ করে ফেলার প্রস্তুতি নিয়েছে। গত ২-৪ দিন ধরে নাগপুরের আবহাওয়াটা বেশ ম্যাড়ম্যাড়ে। তবে আজ গরমের চাদর সরিয়ে সন্ধ্যের মৃদু মন্দ বাতাস বেশ বইছে। বাড়ি জুড়ে নিমন্ত্রিত লোকজনের সমাগম। একপাশে ঠাম্মার নতুন বান্ধবীদের গল্প আর হাসির আওয়াজে ঘর গমগম করছে। অন্য পাশে ইন্দুর দাদু তার ভিন রাজ্যের বাঙালি বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছেন। আর ও পাশে সকলের চোখের আড়ালে নিজের ঘরে বসে দাদুর শখের ম্যান্ডোলিনের ধুলো ঝেড়ে সকলের সামনে মিস্টার মিত্রের শিল্পসত্তাকে তুলে ধরার প্রচেষ্টায় মশগুল নাতনি ইন্দু। আজ অফিস ছুটি নিয়ে ঘরের প্রত্যেকটা কোণাকে সুন্দর করে ধুলো ঝেড়ে গুছিয়েছে সে। আর এই কাজের মাঝে ঠাম্মার ট্রাঙ্কে পাওয়া পুরনো এক ম্যাগাজিনের পাতা উল্টাতে গিয়ে অদ্ভুত একটা সাদা কালো ফটোগ্রাফ আবিষ্কার করে ফেলেছে সে। তার দাদু ঠাম্মার বিবাহিত জীবনের প্রথম দিককার ছবি। সম্ভবত কোনো ট্রেন জার্নিতে ছবিটা তুলেছিলেন দুজনে। আজ দুপুরে লাঞ্চ শেষ করে ঘর গোছানোর চক্করে ছবিটা হাতে পেয়েই ইন্দু একটু মুচকি হেসে মিসেস মিত্রকে জড়িয়ে ধরে বলেছিল, ঠাম্মা, ছবিটা দেখেই তো বোঝা যাচ্ছে ইয়াং বয়সে তুমি একেবারে দুর্দান্ত সুন্দরী ছিলে। তার উপরে নতুন বউ, দেখতে তো সেই রূপসী লাগছে। ওদিকে তোমার বরটাকেও তো দেখছি একেবারে চওড়া হাসি মুখে দাঁড়িয়ে ছবিটা তুলছে। নবদম্পতি একেবারে রোম্যান্টিক ভাবে পোজ দিয়ে ভালোই তো তুলছে ছবিটা। কিন্তু কি কেস, এত সুন্দর ছবিটাকে বাঁধিয়ে না রেখে ম্যাগাজিনের মধ্যে লুকিয়ে রেখে নষ্ট করছো কেন? সন্ধেবেলা পড়ার জন্য গঙ্গাজল রঙের কোরিয়াল বেনারসিটা গোছাতে গোছাতে নাতনির প্রশ্নের উত্তরে মুখের অভিব্যক্তি খানিক বদলে মিসেস মিত্র উত্তর দিলেন, উফ ইন্দু, তুই আবার এসব নিয়ে পড়লি? আজ একটা ভালো দিনে এসব কথা থাক না মা। এই ছবিটা যেখান থেকে এনেছিস সেখানেই রেখে দে না সোনা। এক্ষুনি তোর দাদু এসব দেখলে হই হই করবে। আজকের দিনে কি দরকার এসব উটকো ঝামেলার? কথাটা শেষ করে একটা পানির খিলি মুখে নিয়ে
বারান্দার দিকে চলে গেলেন মিসেস মিত্র। কে শোনে কার কথা? ইন্দু একেবারে নাছোড়বান্দা হয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানের রিটার্ন গিফট হিসেবে ঠাম্মার মুখ থেকে এই অদ্ভুত ছবিটার কাহিনী শোনার আবদার করে বসল। ব্যাস, তাকে ফেরাই এ সাধ্য কি আর মিসেস মিত্রর আছে? ছেলেবেলায় মা অফিসে গেলে পুরনো অ্যালবাম থেকে নানা রকম ফটো বের করে ঠাম্মার মুখে সেই ফটোর সম্পর্কে নানান কাহিনী শুনত ইন্দু। কিন্তু এই ছবিটা এর আগে সে কখনো কোনো অ্যালবামে দেখেনি। বলা যেতে পারে তাই এই ছবিটা সম্পর্কে কৌতূহল একটু বেশিই রয়েছে ইন্দুর। হই হুল্লোড় খাওয়া দাওয়ায় সান্ধ্যকালীন অনুষ্ঠান তখন জমে উঠেছে। ওদিকে ইন্দুর ঠাম্মার গলায় মন ভোলানো রবীন্দ্রসঙ্গীতে মুগ্ধ আমন্ত্রিত সকলে। আসর জমাতে দাদুর হাতে ম্যান্ডোলিনটা এগিয়ে দিয়ে ইন্দু বলে, এই যে আজ আর ছাড়ছি না। ঠাম্মার থেকে শুনেছি সংসারের সব দায়িত্ব পালন করতে গিয়ে সারা জীবন নিজের সব শখ জলাঞ্জলি দিয়েছ তুমি। তবে আজ আর নয়, আজ তো তোমারই দিন। এই যে তোমার শখের বাদ্যযন্ত্র নাও আর আসরটা একেবারে মাতিয়ে দাও দেখি। নাতনির এমন আবদার কি ফেলতে পারেন মিস্টার মিত্র? ইন্দুর দিকে তাকিয়ে খানিক হেসে ম্যান্ডোলিনটা হাতে নিয়ে সবে সুর তুলতে যাবেন, অমনি অসাবধানতায় ইন্দুর হাত থেকে ট্রেনে তোলা সেই সাদা কালো ফটোটা পড়ে যেতে দেখেই মুখটা এক লহমায় শুকিয়ে আমসি হয়ে এলো তার। এরপর খানিক ধমক চমক দিয়েই তিনি তার নাতনিকে বললেন, কি ব্যাপার? এই ছবিটা কোথা থেকে এলো ইন্দু? আজ এই ঘরভর্তি লোকের সামনে এখন এটা নিয়ে ঘোরাফেরা করার কি খুব দরকার ছিল? যা তা একেবারে দূর, মুডটাই নষ্ট হয়ে গেল। তারপর বিরক্ত হয়ে গলার সুর চড়িয়ে স্ত্রী সুলতা মিত্রকে ডেকে উনি বললেন, কি ব্যাপার বলো তো তোমার? এত কিছুর পরেও এই ফটোটা তুমি এখনো তুলে রেখে দিয়েছো? আর রেখেছিলেই বা কোথায়? চুপ করে থেকো না, বলো দিদিভাইয়ের হাতে এটা গেল কি করে? ব্যাপারটা আমাকে একটু বুঝতে সাহায্য করবে প্লিজ। অদ্ভুত মানুষ সুলতা তুমি, এত কাণ্ডের পরও। উফ, সত্যি তোমার কোনো শিক্ষা হয়নি। স্ট্রেঞ্জ। কথাগুলো বলতে বলতে সোফা ছেড়ে উঠে ব্যালকনিতে চলে গেলেন মিস্টার মিত্র। শান্ত স্বভাবের এই মানুষটাকে এভাবে কখনো রিয়্যাক্ট করতে দেখেনি ইন্দু। আরও অদ্ভুত বিষয়, শুধুমাত্র একটা ফটো নিয়ে এরকম রাগারাগি করে সকলের সামনে এমন একটা অপ্রত্যাশিত আচরণ যে মিস্টার মিত্র করতে পারেন তা ইন্দুর ধারণাতেও ছিল না। সে যাই হোক, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার জন্য আমন্ত্রিতদের সামনে এই ফটোটার বিষয়ে একটাও কথা তুলল না সে। কিন্তু মনে মনে এই বিষয়টা নিয়ে ইন্দুর জল্পনা বেড়ে গেল কয়েক গুণ। তবে সেই জল্পনাকে বেশ কিছুক্ষণ ছাই চাপা রেখে শেষমেশ অনুষ্ঠান শেষে ডিনার টেবিলে বসে মুখে এক চামচ আফগানি পোলাও তুলে মিস্টার মিত্রকে সরাসরি ইন্দু জিজ্ঞাসা করল, আচ্ছা দাদু, কি ব্যাপার বলো তো? কি এমন আছে ওই ছবিটায়? ঘটনাটা কি একটু খুলে বলবে? তুমি তো সচরাচর এরকম করো না। কিন্তু হঠাৎ কি হলো? সন্ধ্যাবেলা সবার সামনে আমাকে, ঠাম্মাকে ওরম করলে কেন? নাতনির প্রশ্নের মুখে এবার একটু সুর নরম হলো মিস্টার মিত্রের। মুখের মধ্যে থাকা খাবারের টুকরোটা জীবনও শেষ করে ইন্দুর প্রশ্নের জবাবে উনি খানিক শান্ত হয়েই বললেন, আচ্ছা আচ্ছা দিভাই, তুমি কি তোমার দাদুকে আগে কখনো এভাবে রাগ করতে দেখেছো বলো? ভুল বুঝো না, নিশ্চয়ই কোনো কারণ আছে। কোনো বিপদের ইঙ্গিত আছে বুঝেই তো আমি ছবিটা সামনে আনতে বারণ করেছি সোনা। তাছাড়া এসব পুরনো কাসুন্দি ঘেঁটে কি লাভ? এই বিষয়ে কোনো আলোচনা হোক তা আমি চাই না। কথাটা শেষ করে চেয়ার ঠেলে উঠে গেলেন উনি। তারপর বেসিনে মুখ ধুতে ধুতে ইন্দুকে উদ্দেশ্য করে বললেন, এ বিষয়ে কোনো কিছুই তোমাকে জানানোর ইচ্ছা আমার নেই। তবু তুমি যখন এমন নাছোড়বান্দা হয়েছ ইন্দু বিষয়টা জানার জন্য, তখন আমি না বলি তুমি তোমার ঠাম্মার মুখ থেকে এই ঘটনা সবটা জানতে পারবে। কিন্তু সেসবেরও ঠিক সময় আছে। এখন রাত বেড়েছে, তাছাড়া ধকলও গেছে সকলের। এখন খেয়ে দিয়ে শুয়ে পড়াই শ্রেয়। ইন্দু আর এক মুহূর্ত সময় নষ্ট না করে টেবিল থেকে ফোনটা বাম হাতে তুলে এক মনে সেটা খুটখুট করতে লাগলো। গতিক ভালো নয় দেখে মিসেস মিত্র নাতনির হাতে হাত রেখে বললেন, ইন্দু, মারে
এই ঘটনার ইতিবৃত্তান্ত জানতে হলে আমাদের জীবনের বহু পুরনো এক অভিশপ্ত অধ্যায়কে টেনে তোর সামনে তুলে ধরতে হবে। তোর দাদু বয়স্ক মানুষ, উনি চান না এসব কথা আবার উঠুক বাড়িতে। এসব অভিশপ্ত স্মৃতিচারণে কোনো বিপদ আপদ বাড়লে পাছে রক্তচাপ আরও কয়েক গুণ বেড়ে যাক আমাদের, সেই আশঙ্কাতেই অমন রাগ করছেন উনি। কিন্তু তুই সকাল থেকে যেভাবে বিষয়টাকে নিয়ে পড়ে আছিস, তাতে আমার এবার মুখ খোলা উচিত দিদি ভাই। ইন্দু এবার নিজের স্বভাবসিদ্ধ অভিমানের ভঙ্গিতে মিসেস মিত্রকে উদ্দেশ্য করে বলল, এত জোরাজুরির কিছু নেই। খুব সমস্যা হলে দাদুর মতো তুমিও একটা এক্সকিউজ দিয়ে বিষয়টা এড়িয়ে যাও। একটা ছোট্ট বিষয় নিয়ে এত কথা আমারও ভালো লাগছে না। আর তোমাদের এই ব্যক্তিগত বিষয়টা নিয়ে এত উৎসাহ দেখানোই হয়তো আমার ভুল হয়েছে। থাক ঠাম্মা, আমায় নিস্তার দাও এবার। সামান্য একটা ভুল বোঝাবুঝির চক্করে ইন্দু ভিতর ভিতর কষ্ট পাচ্ছে দেখে মিসেস মিত্র ইন্দুর মাথায় হাত বুলিয়ে বললেন, এমন অভিমান করে থাকিস না, ঝটপট খেয়ে নিয়ে ঘরে চল মা। আমি বলছি তোকে সবটা, তারপর না হয় ভালো মন্দ তুই বিচার করিস। এখন নে, হাঁ কর। দেখি আমার দিদিভাইকে আমি সেই ছেলেবেলার মতো নিজের হাতে একটু খাইয়ে দিই এবার। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে এসির রিমোট টিপে ঘরের উষ্ণতা খানিক নিয়ন্ত্রণ করে গায়ে হালকা চাদর জড়িয়ে একই বালিশে মাথা রেখে শুলো ঠাম্মা আর নাতনি। ঘরে তখন একপাশে একটা উজ্জ্বল হলুদ আভার ক্রিস্টাল টেবিল ল্যাম্প চলছে। ঠাম্মার দিকে ঘাড় ঘুরিয়ে শুলো ইন্দু। তারপর তার গলা জড়িয়ে বলল, অনেক হয়েছে, এবার বলো দেখি গল্পটা। বলো না গো, আর অপেক্ষা করতে পারছি না। মিসেস মিত্র মুখে একটা জর্দা দেওয়া পানের খিলি ঢুকিয়ে শুয়ে শুয়ে বলতে শুরু করলেন, গল্প? তা যা বলেছিস, গল্পই বটে। এই ছবিটা কোথায় তোলা জানিস দিদি ভাই? ইন্দু ঘাড় নেড়ে তাকে না সূচক জবাব দিল। মিসেস মিত্র আবারও বলতে শুরু করলেন, তবে শোন, রেলওয়েতে তোর দাদুর ছিল বদলির চাকরি। ওনার সাথে বিয়ের পরপরই শ্বশুর ঘর ছেড়ে আমি মহারাষ্ট্রে চলে এসেছিলাম। তখন ওই রেল কোয়ার্টারই ছিল আমাদের থাকার জায়গা। বিয়ের পর তখন প্রায় বছর দেড়েক সময় পেরিয়েছে। কাজের ব্যস্ততায় মধুচন্দ্রিমাটাও সারা হয়নি। একদিন তোর দাদুর এক অফিস কলিগ আসিফ আলী এলেন আমাদের কোয়ার্টারে। শুনলাম আমাদের পাশের কোয়ার্টারেই উনি উঠেছেন বউকে নিয়ে। ওদেরও তখন সদ্য বিয়ে হয়েছে। উনি বয়সে তোর দাদুর থেকে ছোটই ছিলেন। সময়ের সাথে সাথে আমাদের দুই পরিবারের আলাপ পরিচয়ও জমল বেশ। তারপর একদিন ছুটি ম্যানেজ করে আমরা স্বামী স্ত্রী দুজন আর ওরা স্বামী স্ত্রী নিয়ে 4 জন মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হলো দিল্লিতে। বিয়ের আগে আমিও তেমন কোথাও ঘুরতে বেড়াতে যেতাম না, তাই বেড়াতে যাওয়ার প্ল্যান শুরু হওয়ার সাথে সাথেই তোড়জোড় শুরু হলো। একে তো ঘুরতে যাওয়ার বিষয়, তার ওপর আবার রাজধানী শহরে। আমার আর ওই আসিফ ঠাকুরপোর বউ ফতেমার আনন্দের অন্ত রইল না। ঘুরতে যাওয়ার মাসখানেক আগে থেকেই তোড়জোড় চলছে কি ছেড়ে কি নেব, কি করব না করব তার। আসিফ ঠাকুরপো এই আনন্দে একটি ক্যামেরাও কিনে ফেললেন সেই সময়। অবশেষে অপেক্ষার শেষে এলো সেই বিশেষ দিন। সকালের দিকের ট্রেনের রিজার্ভেশন না পাওয়ায় আমাদের দিল্লি যাওয়ার টিকিট হলো রাতের ট্রেনে। পুনে জংশন স্টেশনে ট্রেনের টাইম রাত 10টা 30-এ।
যদিও আসিফের বউ ফতেমার এই রাতের সময়টাকে নিয়ে একটু অমত ছিল বটে, কিন্তু তাতে আর কি করা যাবে। আমরা ওই ঠাম্মার কথা শেষ হওয়ার আগেই এবার খানিক অবাক হয়ে ইন্দু বলল, বাবা, ফ্যামিলি নিয়ে রাতের ট্রেন সফর করেছেন, তাও নাকি মিস্টার মিত্র। ইয়াং বয়সে দাদু বুঝি অন্যরকম ছিল। আমি তো সেবার কলকাতা যাওয়ার সময় রাতের ট্রেন ধরবো বললাম, তাতেই তো উনি একেবারে ফায়ার। শুনেই এমন খিটখিট করে উঠলেন যে সেই টিকিট ক্যান্সেল করে আমাকে আরও 1 সপ্তাহ পর কলকাতা ফিরতে হলো। আর সেই মানুষ কি না, বাহ ক্যা বাত হে। মানুষ ভেদে মানুষের নিয়মও যে কত পরিবর্তন হয় সেটাই দেখছি। মিসেস মিত্র বুঝলেন দাদুর উপরে নাতনির বেজায় অভিমান হয়েছে, তাই সেই অভিমানের পারদ কিছুটা নামাতে ইন্দুর পিঠে হাত বোলাতে বোলাতে তিনি বললেন, হ্যাঁ দিদি ভাই, তাহলে আর বলছি কি, আজকের এই পুরো ঘটনাটা শোনো, তাহলে তুমিও বুঝতে পারবে তোমার দাদুর এই এত নিষেধের কারণ কি। তার আগে মানুষটাকে ওভাবে ভুল বুঝো না। ইন্দু এবার ঠাম্মার দিকে তাকিয়ে জিজ্ঞাসু চোখে মন দিয়ে শুনতে লাগলো ঘটনাটা। মিসেস মিত্র আবারও বলতে শুরু করলেন, রাতের দিকে ট্রেন, বুঝতেই পারছো দিদি ভাই, একটা তো দুশ্চিন্তা থাকে, তার উপরে আবার জানুয়ারির মাঝের দিক, লোকজনের ভিড় অপেক্ষাকৃত কম। ওদিকে আবার আমাদের ট্রেনটাও সেদিন প্রায় মিনিট 30 দেরিতে এসে উপস্থিত হলো স্টেশনে। তো ঝক্কির ওপর ঝক্কি। যাই হোক, সেসব পেরিয়ে কিছুটা স্বস্তি পেয়ে ব্যাগপত্র নিয়ে আমরা 4 জন ট্রেনে উঠলাম। পাশাপাশি 2টো সাইড আপার সাইড লোয়ার বার্থে আমাদের সিট রিজার্ভ ছিল। শীতকালের রাত তখন, তার মধ্যে কয়েকদিন ধরে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে পুনেতে। শীতের র্যাপার গায়ে টেনে আমি আর ফতেমা একটা জায়গায় বসলাম, আর তোমার দাদু তার বন্ধুর সাথে বসলেন অন্য আরেকটি সিটে। জমিয়ে গল্প শুরু হলো। তোমার দাদুর ব্যাপারটা তো জানোই, আড্ডার সাথে তার জমিয়ে খাওয়া দাওয়া চাই। আসিফও তেমনি। তোমার দাদুর তালে তাল মিলিয়ে সে বললে, ভাবি, এতটা পথে যাওয়া হবে, গল্পগুজবের তো কোনো গাছ পাথর নেই। ট্রেনের স্পিড যত বাড়বে দেখবেন আমাদের এই আসর তত জমতেই থাকবে। কিন্তু শুকনো মুখে কি আর বেশিক্ষণ থাকা যায়? চলুন আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করা যাক। ইন্দু মৃদু হেসে জিজ্ঞাসা করল, বাহ, দাদুর মতো দাদুর বন্ধুটিও তো বেশ খাদ্যরসিক ছিল মনে হচ্ছে। তা কি খাওয়া দাওয়া হলো সেদিন শুনি? মিসেস মিত্র এবার তার বৃদ্ধ অঙ্গুলি দিয়ে ইন্দুর মাথার চুলে বিলি কাটতে কাটতে বললেন, হ্যাঁ বাবা, সে কথা আর কি বলি। ট্রেন ভর্তি লোকজন, তাদের কথাবার্তা, টুকটাক আওয়াজ পুরো গম গম করছে ট্রেনের ভেতরটা। গরম গরম চা, বিস্কুট, কেক দিয়ে শুরু করে রাতের খাবারে লুচি, কষা মাংস, জর্দা পোলাও পর্যন্ত এক নাগাড়ে মুখ চলল সকলের। তারপর এক এক করে প্রত্যেক বার্তের আলো নিভতে থাকলো। আশপাশ থেকে যাত্রীদের নাক ডাকার আওয়াজ পাওয়া গেল ক্ষণে ক্ষণে। বাইরে শীতের উত্তুরে হাওয়ার দাপটে ট্রেনে জানলা দরজা বেশিরভাগটাই তখন বন্ধ। আমরাও যে যার মতো গায়ে ঢাকা দিয়ে স্লিপার সিটে শুয়ে পড়েছি। আমার তো জানিস রাতে ঘুমটা নিয়েই যত সমস্যা। সেদিনও একই অবস্থা, ঘুম নেই চোখে। আমার কান তখন খাড়া। শুনতে পাচ্ছি আসিফ ঠাকুরপো আর তোর দাদু মিলে বেশ উৎকণ্ঠার সাথে কি একটা বিষয় নিয়ে বক বক করছে। আসিফ ঠাকুরপো তোর দাদুকে উদ্দেশ্য করে বলছে শুনলাম, আমার আম্মি বলেছিল আজকের দিনটা শুভ নয়। নেহাত টিকিট পাওয়া গেল না তাই, কিন্তু মনটা যেন কেমন কু ডাকছে আমার। তাছাড়া ফতেমা আগেও যতবার কোনো বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, ততবারই কোনো না কোনো বিপদে পড়েছি আমরা। তাছাড়া
আজকে ঘর থেকে বেরোবার মুখে মরা কুত্তাটাকেও দেখেছেন। মরার পরে ওর চোখে যেন কেমন কেমন আশু লেগেছিল। বেরোবার মুখে এরকম দৃশ্য, এর লক্ষণ কিন্তু মোটেই ভালো না। এখন আল্লাহই ভরসা, ওনার রহমতে তবিয়ত ঠিক রেখে দিল্লি পৌঁছাতে পারলে বাঁচি। তখন তোর দাদু কথা সায় দিয়ে বলছে শুনলাম, আরে আসিফ, আমার ছুটিটা ম্যানেজ হচ্ছিল না বলেই তো না। একটু আগের দিকে যদি বুকিং করতাম তাহলে তো অনেক ট্রেনই পেয়ে যেতাম, কিন্তু যা হয়নি তা নিয়ে ভেবে তো লাভ নেই ভাই। যা হচ্ছে সেটাতে মনোনিবেশ করাই ভালো। এখন জার্নিটা এনজয় করো আসিফ। ওরা আরো কিছু বিষয় নিয়ে বিড়বিড় করছিল জানিস, যদিও সেগুলো আমি স্পষ্ট শুনতে পাইনি। কিছুক্ষণ পর শুনলাম ওদের আলোচনাও থেমে গেল। ট্রেনের ভেতরে তখন একটা মন কেমন করা শূন্যতা। নিদ্রামগ্ন যাত্রীদের নাক ডাকার আওয়াজের সাথে দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনের আওয়াজ মিশে তখন একটা রহস্যময় নিস্তব্ধতা তৈরি করেছে ট্রেনের ভেতর। হাত ঘড়িতে চোখ পড়তে দেখলাম সময় তখন প্রায় রাত 1টার ঘর ছুঁই ছুঁই। আমার শরীরটা ভেতর থেকে খানিকটা আনচান করছে তখন। ভাবলাম একেই জার্নি, তার উপরে গুরুপাক খাওয়া দাওয়াতে হয়তো বদহজম হয়ে গেছে। গা গোলাচ্ছে দেখে কিছুক্ষণের জন্য উঠে বসে থাকলাম সিটের ওপর। একটা দমবন্ধ পরিস্থিতিতে আটকে পড়েছি মনে হচ্ছিল। তখন যত তাড়াতাড়ি সম্ভব সিট থেকে উঠে গিয়ে দাঁড়ালাম দরজার সামনে। দরজার পাল্লাটা হালকা খুলে প্রকৃতির একাকী রূপের সৌন্দর্য দেখতে দেখতে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বাইরের ঠান্ডা হাওয়া গায়ে মাখছিলাম। আকাশে তখন পূর্ণিমা শেষে তৃতীয়ার গোল চাঁদ। দুপাশে সারি সারি গাছপালার মাঝখান দিয়ে পোঁতা রেল লাইনের ওপর দিয়ে ছুটে চলেছে ট্রেনটা। তখন সবে কোনো একটা স্টেশনকে পাস করছে। নেম প্লেটটা ঠিক মতো খেয়াল করতে পারিনি। দেখি ট্রেনের গতি তখন আগের চেয়ে কিছুটা মন্থর হয়েছে। দেখলাম মুখে চাদর জড়ানো গেটম্যানের পোশাক পরিহিত দোহারা গড়নের একটা লোক আমাদের চলন্ত ট্রেনের সাথে সাথে প্ল্যাটফর্ম ধরে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। আমাকে দেখে মাথায় জড়ানো চাদরটা আরও সামনের দিকে টেনে সে বলল, ম্যাডাম, ও ম্যাডাম, যেভাবেই হোক চেন টেনে ট্রেনটা থামান, আমার যে খুব তাড়া। বউ বাচ্চার কাছে আমায় যেতেই হবে, আমাকে যেন তেন প্রকারে এই ট্রেনটা চড়তেই হবে, নইলে ওদের হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আমার হাতটা ধরুন ম্যাডাম, শক্ত করে ধরে আমাকে যেভাবেই হোক ট্রেনের মধ্যে তুলুন। ইন্দু এতক্ষণ মন দিয়ে ঠাম্মার বলা সব কথা শুনতে শুনতে হঠাৎ উৎকণ্ঠার সাথে বলল, তারপর তারপর কি হলো ঠাম্মা? তুমি ওই অচেনা লোকটাকে তুললে ট্রেনের মধ্যে? মিসেস মিত্র এবার কি একটা ভেবে চোখ ঘুরিয়ে ঘরের আশপাশটা দেখে উত্তর দিলেন, আর কি বলবো দিদি ভাই, এমন একটা অসহায় মানুষকে দেখে সাহায্য না করে থাকতে পারি, কিন্তু ওই সাহায্য করার অছিলায় যেচে কখন যে এত বড় একটা বিপদকে আমি সাথে সাথে আমন্ত্রণ করে ফেলেছি তা বুঝতে পারিনি। কথাটা শোনা মাত্রই ইন্দুর মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এলো, মানে কি বিপদ? মিসেস মিত্র আবারও বলতে শুরু করলেন, তবে শোন, তোর দাদুর তখন সোলাপুর ডিভিশনে পোস্টিং ছিল। আমরা আলিয়াবাদের রেল কোয়ার্টারে থাকতাম। আমাদের কোয়ার্টারের পাশেই থাকতো আসিফ আর শুভব্রতর পরিবার। আসিফের ব্যাপার তো তোকে আগেই বলেছি। তবে এই শুভব্রত ছিল হিন্দু, মেদিনীপুরের ছেলে। ও গেটম্যানের কাজ করত। প্রথমে ও ওর মা আর বউকে নিয়েই থাকতো। তারপর ওর বউটা যখন প্রেগনেন্ট হলো তখন মায়ের সাথে বউকে মেদিনীপুরের দেশে বাড়ি পাঠিয়ে দিল। এবার আসি আসল কথায়। আমরা যেখানে ছিলাম সেই জায়গাটা ছিল কিছুটা নির্জন।
তাছাড়া তখনকার দিনে মহারাষ্ট্রের রেলওয়ে এখনকার দিনের মতো ছিল না। স্টেশন চত্বরও এমন জমজমাট ছিল না। সে সময়কার ছবি দেখলে বুঝতে পারতিস দিদি ভাই, গাছ গাছালি ঘেরা, চারপাশে জঙ্গলে মাঝ বরাবর লোহার পাতের রেল লাইন চলে গেছে সোলাপুরে। আগে ওই জায়গাটায় একটা রেলওয়ে ক্রসিং ছিল। রাস্তা আর রেল লাইন ওখানে এমনভাবে মিশেছিল যে একটু বেগতিক হলেই লাইন ক্রস করার সময় দুর্ঘটনা ঘটত। কত যে প্রাণ গেছে জায়গাটায়, শুধু মানুষই নয়, কত মোষ গরু বন্য শুয়োর যে ওই রেলওয়ে ক্রসিংয়ে ট্রেনে চাপা পড়েছে কি বলবো। জায়গাটায় এত অ্যাক্সিডেন্ট হতো যে ভয়ে কোনো কর্মচারী বেশি দিন এই অভিশপ্ত জায়গাটায় টিকতো না। কিন্তু তবুও আশেপাশের অঞ্চলের মানুষকে রেল দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গেটম্যান রাখা ছাড়া আর কোনো উপায়ও ছিল না ডিপার্টমেন্টের। সে সময় শুভব্রত ছিল ওই ক্রসিংয়ের গেটম্যান, সাথে আরও দুজন ছিল। কিন্তু ও ছিল আমাদের খুব কাছের, তোর দাদুকে খুব সম্মানও করত। সে যাই হোক, এসব কথা থাক, ওই লোকটার কথা বলি আগে। আমাদের ট্রেন বরাবর স্টেশনের সেই ছুটে চলা লোকটা প্ল্যাটফর্মের একেবারে শেষ প্রান্তে এসে মুখে চাদর সরাতে আমি কি দেখলাম জানিস ইন্দু? কি দেখলে? মিসেস মিত্র একটা হাঁপ ছেড়ে বললেন, দেখলাম শুভব্রত। সে ছুটতে ছুটতে ট্রেনের দিকে এগিয়ে আসছে। আমার তখন ঠিক কি হয়েছিল মনে নেই। সময় নষ্ট না করে আমি চলন্ত ট্রেনের মধ্যে থেকেই হাত বাড়িয়ে তাকে ধরতে গেলাম। মনে হলো সে আমার হাতটা ছুঁলো। সাথে সাথে একটা বরফ শীতল হাওয়া আমায় চকিতে ছুঁয়ে গেল। সারা শরীর ঠান্ডা হয়ে এলো আমার। কিন্তু শুভব্রতকে আমি টেনে ট্রেনের মধ্যে তুলতে পারলাম না। হাত ফসকে সে যেন কোথায় মিলিয়ে গেল। তারপরে একটা বিভৎস চিৎকার। উফ, সে চিৎকারের তীব্রতায় আমার কানে তালা লেগে গেল। সবটা জেনেও ভয় চোখ বন্ধ করে ফেললাম। আমি নিশ্চিত ছিলাম শুভব্রত নিশ্চয়ই পা পিছলে ট্রেন লাইনে পড়ে চাকার মাঝে পিষে গেছে। ভয় ভয় তখন গা হাত পা থরথর করে কাঁপছে আমার। ট্রেনটা আরো কিছুক্ষণ যাওয়ার পর চোখ খুললাম। দেখলাম একটা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। জঙ্গলে দুপাশের গাছের মধ্য দিয়ে আমাদের সাথে সাথে ছুটে চলেছে বাইসন, বন্য হাতি, জংলি বানরের দল। মনে হচ্ছে ট্রেনটা এখানে একবারও থেমে গেলে তারা এসে ছিঁড়ে খেয়ে নেবে আমাদের গোটা শরীর। আর এর সাথে সমান তালে কান ফাটিয়ে দিচ্ছে হায়নার চিৎকার। আমি আতঙ্কিত হয়ে দু হাতে কান চেপে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম, ওমা, মাগো! সাথে সাথে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করলাম ঠিক আমার ডান দিকের ঘাড়ে। ভয় ভয়ে পেছন ঘুরে তাকাতেই দেখি শুভব্রত। তার পোশাকটার বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়ার দাগ, চোখ মুখ একেবারে শুকনো হয়ে ভিতর দিকে টানছে। মাথার চুলগুলো একেবারে অবিন্যস্ত। তার মুখে কষের জায়গাটা দিয়ে রক্ত গড়াচ্ছে। মনে হলো সে আমায় কিছু বলতে চাইছে, কিন্তু তার দিকে তাকালে স্পষ্ট মনে হচ্ছে সে মুখ খুলেই সেখান থেকে থোকা থোকা রক্ত ছলকে পড়বে আমার পোশাকে।
সে কি মারাত্মক অবস্থা তখন। ইন্দু কথাটা শুনে অস্ফুটে বলে উঠল, স্ট্রেঞ্জ। মিসেস মিত্র আবারও বলতে শুরু করলেন, হ্যাঁ, আমি তখন কি করলাম জানিস? ছুটতে ছুটতে তোর দাদুকে এসে ডাকলাম। মাঝে যতবার পিছন ফিরে তাকিয়েছি ততবার মনে হচ্ছে শুভব্রত আমার পেছনে ছুটতে ছুটতে এসে হাত বাড়িয়ে আমার চুলের মুঠিটা টেনে ধরতে চাইছে। তার নাগাল থেকে কোনো মতে বেঁচে তোর দাদুকে ডেকে তুলে পুরো বিষয়টা বললাম। তারপর এমন একটা খবর শুনলাম, শুনে আমার গোটা শরীরের রক্ত জল হয়ে এলো। ইন্দু এবার তার ঠাম্মার কাছে আরও কিছুটা এগিয়ে এসে বলল, কি শুনলে? শুভব্রত অনেক আগেই মারা গেছে? ইন্দুর কথাটা শুনে মিসেস মিত্র বেশ চমকে উঠলেন। শুভব্রতকে ইন্দু কখনো চোখে দেখেনি, তার প্রসঙ্গে কখনো কোনো কথা বাড়িতে কখনো আলোচনাও হয়নি। তাহলে ছেলেটার মৃত্যুর ব্যাপারে ও এতটা জানল কি করে? মিসেস মিত্র এবার তার হাতের তালু দিয়ে ইন্দুর গোটা গা একবার পরখ করে দেখলেন তার জ্বর এসেছে কিনা। তারপর সরাসরি তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি করে জানলি যে শুভব্রত তার অনেক আগেই মারা গেছে? মিসেস মিত্রের ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে ইন্দু জবাব দিল, ঠাম্মা, রাত দিন এত ওয়েব সিরিজ দেখি, এটুকু যদি না প্রেডিক্ট করতে পারি তাহলে আর কি দেখলাম। তো তারপর বলো, কি হলো শেষমেশ শুভব্রতর? মিসেস মিত্র ইন্দুর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তারপর শান্ত স্বরে বললেন, তোর দাদু তো আমার কথা শুনে অবাক। তবে পরে খবর পেয়েছিলাম সেদিন সন্ধ্যাতে সোলাপুরের রেলওয়ে ক্রসিংয়ে উঠে আসা একটা বাচ্চা হাতিকে বাঁচাতে গিয়ে শুভব্রত ট্রেনে কাটা পড়েছে। শুনেছি ধর থেকে মুন্ডুটা একেবারে আলাদা হয়ে গেছিল ওর। সে মাসের শেষের দিকেই বাড়ি ফেরার কথা ছিল ছেলেটার। ও যখন শেষবার বাড়ি থেকে এসেছিল তখন ওর বউটা 9 মাসের পোয়াতি। তারপর একদিন চিঠিতে খবর এলো ওদের কোল আলো করে ঘরে লক্ষ্মী এসেছে। কত উচ্ছ্বাস, কত আনন্দে আমাদের সুখবর দিয়ে মিষ্টি খাইয়ে গেল। এতদিন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ছেলেটা, কিন্তু কোথায় কি! সমস্ত আশায় জল ঢেলে শুভব্রতর ছিন্ন বিচ্ছিন্ন দেহটা শেষমেশ পৌঁছেছিল ওর বাড়িতে। উফ, কি মারাত্মক, কি অভিশপ্ত সেদিন! সে অভিশাপের কালো ছায়া এসে পড়েছিল আমাদের জীবনেও। তোর দাদু আর আমি তখন আমাদের নিদ্রামগ্ন রাতের কম্পার্টমেন্টে শুভব্রতর অশরীরী হাতছানির ভয় একটা সিটের মধ্যে পা গুটিয়ে জড়সড় হয়ে বসে রইলাম। মনে হলো আমার গোটা শরীরের ওপর দিয়ে বিষধর কাঁকড়া বিছেরা কিলবিল করছে। পাশে তোর দাদুর দিকে চোখ ফিরিয়ে দেখলাম উনি একেবারে স্বাভাবিক, কিন্তু শুভব্রত আমাকে ছাড়ল না। ওর রক্তাক্ত ধারালো নখরযুক্ত আঙুলগুলো দেখলাম আমার দিকে ক্রমশ প্রসারিত হচ্ছে। তারপর জন্তুর মতো, একেবারে হিংস্র জন্তুর মতো ঝাঁপিয়ে পড়ে আমার গলাটা ছিঁড়ে দিতে চাইছে দেখে ভয় চিৎকার করতে চাইলাম, কিন্তু মুখ হা করতেই মনে হলো আমার গাল বেয়ে মুখ গহ্বরে ওই কাঁকড়া বিছের দল সারিবদ্ধ হয়ে প্রবেশ করছে। আর স্থির থাকতে পারলাম না, গা কিনকিন করে উঠল। তারপর কখন যে জ্ঞান হারিয়েছে আমার ঠিক মনে নেই। মিসেস মিত্রের এই কথাটা শেষ হতেই ইন্দু জলের বোতলটা খুঁজতে খুঁজতে টেবিলের দিকে তাকিয়ে দেখল সেটা ও আজ ঘরে নিয়ে শুতে ভুলে গেছে। তারপর গায়ের চাদরটা সরিয়ে উঠে ঘরের দরজাটা খুলতেই দেখে মিস্টার মিত্র হুড়মুড়িয়ে হোঁচট খেয়ে পড়ছেন ইন্দুর গায়ে। ইন্দু ব্যাপারটা আন্দাজ করতে পেরে দাদুকে উদ্দেশ্য করে বলল, বাহ,
এই নাকি তোমার ঘুমের এত তাড়া। তুমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সব কথাবার্তা শুনছিলে বাইরে থেকে। একবার দরজা ধাক্কা দিলেই হতো। চলো ভিতরে চলো। তারপর দাদুর হাত ধরে টানতে টানতে তাকে ঘরের মধ্যে নিয়ে আসে ইন্দু। মিসেস মিত্র এবার উঠে বসেন বিছানার উপর। ইন্দু বাইরে থেকে জলের বোতলটা এনে টেবিলে রেখে দাদু ঠাম্মার ঠিক মাঝখানে বসে। তারপর দাদুকে উদ্দেশ্য করে বলে, তুমি তো এতক্ষণ সবটাই শুনেছ। এত কষ্ট করে যখন তুমি শুনেই নিয়েছ যে ঠাম্মা আমাকে ঠিক কতটুকু বলেছে, তারপরের অংশটুকু না হয় তুমিই শেষ করো। ইন্দুর এই কথা শুনে ঘরের সবাই মৃদু হেসে ওঠে। তারপর মিস্টার মিত্র বলতে শুরু করেন, তোর ঠাম্মা সেই যে জ্ঞান হারিয়েছিল, আমি আর আসিফ তো সাহায্যের জন্য গোটা কম্পার্টমেন্ট জুড়ে এদিক ওদিক ছোটাছুটি করছি। তারপর ওই কম্পার্টমেন্টেই একজন জেনারেল ফিজিশিয়ান যাত্রী হিসাবে ছিলেন। উনি এসে দু একটা টোটকা প্রয়োগ করতে তোর ঠাম্মার জ্ঞান ফিরল। তারপর সে কি বিভৎস গোঙানি আর জ্বর। শুধু কি তাই, ওই জ্বরের ঘোরে তোর ঠাম্মা বিড়বিড় করে কি সব যে বলে যাচ্ছিল, তার ছাতা মাথা আমরা কিছু বুঝতে পারিনি। ইন্দু এবার মিসেস মিত্রকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কি বলছিলে গো ঠাম্মা? তখন এক্স্যাক্টলি তুমি কি দেখেছিলে বলো তো তোমার চোখের সামনে? জ্বরের ঘোরে দু চোখের পাতা কোনো ক্রমে এক করেছি কি করিনি, দেখলাম শুভব্রত সমানে আমাদের ট্রেন বরাবর সমান্তরালে এগিয়ে আসছে, আর ওর ওই ঝাঁকড়া কোকড়ানো চুল পিছনের দিকে ক্রমশ লম্বা হচ্ছে, লম্বা হতে হতে একেবারে আমাদের কোয়ার্টারের দরজা পর্যন্ত পৌঁছে গেছে। ও ওই চুল দিয়ে আমাদের গোটা বাড়িটাকে পেঁচিয়ে ফেলছে। আমি স্পষ্ট শুনেছি ও আমাকে শাসিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, আমার হাতটা ধরলেন না তো? কেন করলেন এরকম? আমাকে আপনি বাড়ি পৌঁছতে দেবেন না? না, আমাকে ঘর ছাড়া করার খুব শখ আপনার, তাই না? আপনাকেও আমি টিকতে দেব না, সব ধ্বংস করে দেব, সব। আমি যদি আমার বাড়িতে পৌঁছতে না পারি, তাহলে কিন্তু আমি স্যারকে মাটিতে পুঁতে রেখে দেবো। কোয়ার্টারের জমিতে আমি যদি বাড়িতে পৌঁছতে না পারি। তারপর বিভৎস চিৎকার করে হাউ হাউ করে কাঁদতে লাগলো সে। ইন্দু এবার অস্ফুটে বলে উঠল, সে কি বলছো? বিভৎস ব্যাপার তো। তারপর চোখ খোলার পর কি দেখলে? আমি ওই ঘোরের মধ্যে চোখ খুলে দেখলাম ট্রেনের গোটা কামরায় আমি ছাড়া আর একটা মানুষও নেই পাশে। তোর দাদু, আসিফ ঠাকুরপো, ফতেমা কেউ নেই। আমি একা একটা রংচটা ট্রেনের কামরার সিটের মধ্যে শুয়ে আছি। তাকিয়ে দেখলাম আমার সামনে ফ্যানগুলো ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। গোটা কম্পার্টমেন্টের আলোগুলো তখন দপদপ করছে আর বাইরে থেকে একরাশ ঝোড়ো শীতল হাওয়া প্রবেশ করছে সেখানে। জানলা খুলে বাইরে তাকাতেই দেখি দূরে বিচ্ছিন্ন কতগুলো তাঁবুর কাছে আগুন জ্বলছে। বাইরে লাইনের দুপাশে সনসনে পাতার শব্দের মধ্যে আমি তখন একভাবে কুঁকড়ে পড়ে আছি সিটের এক পাশে। ঠান্ডায় থরথর করে কাঁপছি। দেখলাম শুভব্রত এসে বসেছে আমার মাথার কাছে। ওর গোটা গা দিয়ে রক্তের একটা বোটকা গন্ধ বেরোচ্ছে। সেই গন্ধে গা গুলিয়ে এলো আমার। দেখলাম সে ঘাড় বেঁকিয়ে অদ্ভুত একটা দৃষ্টিতে তাকাচ্ছে আমার দিকে। ও কাছে এসে বসতেই আমার ঘাড় ছুঁয়ে উত্তরের বনের দিকে ভিজে কিছু একটা চলে গেল। তাতে আমার গোটা গা ঘিন ঘিন করে উঠল। তারপরই আমাদের ট্রেনটা একটা স্টেশনে এসে থামল। তখন কম্পার্টমেন্টে আমরা দুজন মাত্র মানুষ, আমি আর শুভব্রত। ট্রেনটা থামতে আমার দুর্বল শরীরটাকে কোনো ক্রমে টেনে টুনে নিয়ে স্টেশনে নামলাম। স্টেশন চত্বরও জনশূন্য।
তার উপরে ঠান্ডা কুয়াশা। ভয়ে মাথা ঘুরিয়ে পিছনে তাকাতে দেখলাম ছাই রঙা গায়ের শুভব্রতর শরীরটা অন্ধকারে একেবারে মিলিয়ে গেল। ভয়ে কাঠ হয়ে আমি তখন সামনে এগিয়ে চলেছি। প্ল্যাটফর্ম ধরে কিছু দূর যেতে দেখলাম দু একটা বসার জায়গা আর স্টেশন মাস্টারের ঘর ছাড়া সেখানে আর কিছুই নেই। আশেপাশে চোখ ঘুরিয়ে দেখলাম কেউ কোথাও নেই, শুভব্রতও নেই। কেবল স্টেশন মাস্টারের ঘর থেকে একটা লোক দেখলাম নীলচে ময়লা পোশাক পরে থরথর করে কাঁপতে কাঁপতে কম্বল মুড়ি দিয়ে এগিয়ে আসছে আমার দিকে। সে এসে আমার পাশে বসলো। আমি ভয়ে তার মুখের কম্বলখানা সরাতেই দেখি লোকটার মুন্ডু নেই। শঙ্কিত শরীরে বেঞ্চিতে বসে বসেই পিছন ঘষে কিছুটা সরে গেলাম। একটা গোল শক্ত কিছুর স্পর্শ পেয়ে সেদিকে তাকিয়ে দেখি শুভব্রতর কাটা মুন্ডুটা স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে এক ঝটকায় হাত দিয়ে সেটাকে ছুঁড়ে ফেললাম প্ল্যাটফর্মের ওপর। তারপর পড়িকিমড়ি হয়ে ছুটতে থাকলাম। চারপাশে ঝরা পাতার হিস হিসে শব্দ তখন আমার মাথার ঘিলুকে বাড়ি মারতে লাগলো। দুই কানে হাত চাপা দিয়ে পড়িকিমড়ি হয়ে ছুটতে লাগলাম। কিছু দূর এগোতে অসাবধানতায় প্ল্যাটফর্মেই একটা উঁচু ঢিবির মতো জায়গায় হোঁচটকে পড়লাম। সামনে তাকাতেই দেখি শুভব্রতর সেই কাটা মুন্ডুটা ধীরে ধীরে আঁকা আঁকড়ে বড় হতে হতে ক্রমশ এগিয়ে আসছে আমার দিকে। আমি স্পষ্ট দেখেছিলাম সেই হাফ বড় হতে হতে ক্রমশ একটা গুহার গহ্বরের মতো গভীর হয়ে গোটা শরীরটাকে গিলে খেয়ে নিল আমার। তারপর যে কি হলো তা আমার আর কিছু মনে নেই। এরপর আবার কখন আমি জ্ঞান হারিয়েছিলাম ঠিক জানি না। মিস্টার মিত্র এতক্ষণ চুপচাপ শুনছিলেন স্ত্রী সুলতার বলা কথাগুলো। এবার নীরবতা ভেঙে তিনি বললেন, হ্যাঁ, আমরা তো আর জানি না তোমার ঠাম্মা মনে মনে কি ভেবে চলেছে। শুধু ভুয়ানির শব্দটুকু পেয়েছি ওর, তখনও একভাবে বলে চলেছিল। শুভব্রত, আমি 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 জানি না, আমি ইচ্ছে করে ওটা তোমার থেকে ছিনিয়ে নিইনি। তোমার মৃত্যুর জন্য আমি দায়ী নই। এই অবস্থায় আমরা জনা তিনেক লোক মিলে সুলতাকে ধরে কোনো ক্রমে নিয়ে গেলাম ট্রেনের ওয়াশরুমে। ওই ভরা শীতেও মাথাটা ঠান্ডা করার জন্য কল খুলে সমানে জল দিতে লাগলাম মাথার তেলুতে। দু চোখের পাতা ভিজিয়ে দিলাম ঠান্ডা জলের ঝাপটায়। তারপর ওর কি হয়েছিল আমি ঠিক জানি না। দেখলাম ওই অবস্থাতে সুলতা বিভৎস একটা চিৎকার করে উঠল। তারপর কি এক অদ্ভুত অদ্ভুত সব ক্ষমতা পেল শরীরে, যেন সেই জোরে 10 পালোয়ানকে সে এক কবজায় কাবু করে দিতে পারে। সুলতা তখন আমাদেরকে ঠেলে সরিয়ে হাতের ছুরি দিয়ে ওয়াশরুমের আয়না বারবার আঘাত করতে লাগলো। বাধা দিয়েও ওকে থামানো গেল না কোনোভাবে। ওর দুহাতের ক্ষত বেয়ে তখন একেবারে রক্ত চুঁইয়ে পড়ছে। ইন্দু আবার অস্ফুটে বলে উঠল, তারপর? মিস্টার মিত্র একটা হাঁপ ছেড়ে বললেন, তারপর আর কি, তোমার ঠাম্মার শরীরটা সেই আঘাতের ধকলে তখন নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ল মাটিতে। আবারও জ্ঞান হারালো। ইন্দু এবার অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেন? তখন কি হয়েছিল ঠাম্মার? মানে হঠাৎ আয়নার সামনে ওভাবে আঘাত করছিল কেন? তারপর মিসেস মিত্রের দিকে তাকিয়ে অভিসন্ধিৎসু দৃষ্টিতে জিজ্ঞাসা করল, কি দেখেছিলে ঠাম্মা বলো তো তুমি আয়নায়? মিসেস মিত্র আবারও বলতে শুরু করলেন, আমি চোখ খুলে সামনে তাকাতে দেখলাম ওয়াশরুমের আয়নাটা বিভৎস কাঁপছে। সেখানে দেখি কি, মানুষ যেভাবে মাথা থেকে টুপি খুলে আবার মাথায় দেয় ঠিক সেরকমই নির্দ্বিধায় শুভব্রত ওর মুন্ডুটা
একবার ঘাড় থেকে খুলে হাতে ধরছে, আবার হাত থেকে ঘাড়ের সাথে জোড়া লাগিয়ে এদিক ওদিক ঘাড় বেঁকিয়ে দেখছে। তারপর যখন আমার জ্ঞান ফিরল, তখন আমার শরীরে আর এক ফোঁটাও শক্তি নেই। দিল্লি পৌঁছাতে তখনও ঘন্টা চারেক বাকি। এর মাঝে যখনই চোখ বুঝছি, তখনই মনে হচ্ছে শুভব্রত আমার কানের সামনে এসে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, আমার সাথে আপনি যেটা করেছেন সেটা কিন্তু ঘোরতর অন্যায়। ওভাবে বিপদের মুখে আমাকে ঠেলে দিয়ে একেবারে ঠিক করেননি। কিন্তু আমাকে তো আপনি ভাই পাঠিয়েছিলেন, তাই না? ভাই ফোঁটা দিয়েছিলেন, তাহলে আমাকে বাঁচালেন না কেন? আমার রক্ষা কবচটা ফেরত দিলেন না কেন? কেন মারলেন আমাকে? আমার বউ বাচ্চাটার কি হবে এবার? কে দায়িত্ব নিয়ে বড় করবে আমার মেয়েটাকে? আমার বৃদ্ধা মা, আমার বউ, আমার মেয়েটা যে না খেতে পেয়ে মরবে। কি করবো আমি? কি করবো আমি? তারপরে সে হাউমাউ করে করুণ স্বরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। এই অদ্ভুত পরিস্থিতির সাথে লড়াই করতে করতে আমরা কোনো রকমে দিল্লি পৌঁছালাম পরদিন দুপুরের দিকে। দিল্লি স্টেশন তখন লোকজনের ভিড়ে ফেটে পড়ছে, কিন্তু আমার শরীরে তখনও ধুম জ্বর। মুখ, গা, হাত পা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে, দু চোখ একেবারে টকটকে লাল হয়ে গেছে। গোটা শরীর তখন আমার এতটাই ভারী আর ব্যথা হয়ে গেছে যেন শত মৌমাছি আমার শরীরে বাসা বেঁধে একভাবে হুল ফোটাচ্ছে। এই অবস্থাতেই একটা রাত হোটেল রুমে কাটানোর পরে আমার ওই অবস্থা দেখে আসিফ ঠাকুরপো তোর দাদুকে বলল, ভাইয়া, ভাবিকে এখানে এভাবে ফেলে রাখা উচিত নয়। মনে হয় বাজে কোনো নজর লেগেছে ভাবির। তাই ডাক্তার বদ্যি করার আগেও আমার মনে হয় ওনাকে নিয়ে কোনো দরগায় যাওয়া উচিত আমাদের। ইন্দু এবার বেশ নিশ্চিত হয়েই মন্তব্য করল, আচ্ছা, বুঝলাম। মিস্টার মিত্র এবার বললেন, হ্যাঁ রে দিদি ভাই, এখানে গিয়ে শুভব্রতর পুরো বিষয়টা পরিষ্কার হয়েছিল আমাদের কাছে। আসিফ ওর এক খালাতো বোনের সাথে কথা বলে আমাদেরকে গাড়ির ব্যবস্থা করে নিয়ে গিয়েছিল নিজামুদ্দিন আউলিয়ার মাজার শরীফে। কি অদ্ভুত এক শান্তির জায়গাটা, যেন শহরের অনতি দূরে এক অন্য পৃথিবী। রাজধানীর একেবারে প্রাণ কেন্দ্রে সুফি সাধক হযরত নিজামুদ্দিন আউলিয়ার এই দরগাটা। ঘড়িতে সময় তখন রাত 8:30। আমরা দরগায় পৌঁছে বাইরের দোকান থেকে রঙিন চাদর, রুমাল, আতর, ফুল, গোলাপ জল আর সুতো নিয়ে প্রবেশ করতেই আমাদের এক হুজুরের সাথে দেখা হলো। আসিফের খালাতো বোনও ছিল আমাদের সাথে। সে নিজেই হুজুরের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। পুরো ঘটনাটা আমরা গিয়ে ওনাকে খুলে বললাম। হুজুর সবটা শুনে একটা রঙিন পানির বোতল আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই পানিটা সাথে করে নিয়ে যান। অতৃপ্ত কোনো আত্মা ভর করেছে আপনার বিবির উপর। সে হয়তো জীবনকালে ওনাকে খুব সমাদর করতেন, হয়তো মৃত্যু মুখে দাঁড়িয়ে তার সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে কোনোভাবে। সেই কষ্টে সে বারবার আপনার বিবির উপর আক্রমণ করছে। ইহজগতের মায়া কাটাতে না পেরে সেই প্রেতাত্মা এরকম আচরণ করছে ওনার সাথে। তবে চিন্তার কিছু নেই, আপনি সঠিক সময়ে মাজার শরীফে এসে উপস্থিত হয়েছেন, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ। তারপর ওই দরগার এক কোণে একটা জায়গা দেখিয়ে দিয়ে বললেন, ওখানে গিয়ে আপনার বিবিকে নিয়ে বসুন। এই যে এই পানিটা দিয়ে আমি ওনার রুকাইয়া করব। আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ মনে মনে আল্লাহর নাম করুন। ওনার কথা মতো আমরা কাজ করতে লাগলাম।
তারপর উনি এসে ঝাড় ফুঁক শুরু করতেই তোর ঠাম্মা মুহূর্তের মধ্যে শুভব্রতর গলায় হুজুরকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, কিরে, তোর মরার ভয় নেই? তুই কি জানিস তুই কার সামনে বসে রয়েছিস? এই মুহূর্তে তোর এই কাজটা থামা। আমার কথা মতো এইসব বন্ধ না করলে দরকার সবকিছু আমি লন্ডভন্ড করে দেবো। হুজুর কিন্তু এই কথায় কোনো কর্ণপাত না করে একইভাবে তার কাজখানা চালিয়ে গেলেন। এতে তোর ঠাম্মা তো ফুঁসে ফুঁসে উঠছে, বলছেন, তোর মনে হয় খুব শীঘ্রই মরার ইচ্ছে হয়েছে, তাই না? এখানে কবর খুঁজতে বলে দে তোর লোকেদের। তোর এই মরার ইচ্ছে আমি এক্ষুনি পূরণ করছি। এই বলে একটা বিদঘুটে হাসি দিল সে। সাথে সাথে হুজুর তাবিজ মালা হাতে নিয়ে আরবি ভাষায় কি সব মন্ত্র জপতে জপতে সুলতার গায়ে আমার হাত থেকে নেওয়া সেই বোতলের জল ছিটিয়ে দিল। শুভব্রতর গলায় তখন তোর ঠাম্মা বীভৎসভাবে চিৎকার করে উঠল। তারপর সাথে সাথে বিদ্যুৎ বেগে একটা উজ্জ্বল আলোক রশ্মি এসে পড়ল তোর ঠাম্মার শরীরে। সাথে সাথে দেখলাম তোর ঠাম্মার হাঁ মুখটা আরো বড় হয়ে উঠল। তখন বিভৎস একটা চিৎকার করতে করতে কি যেন একটা কালো ধোঁয়ার কুণ্ডলি পাক খেতে খেতে তোর ঠাম্মার মুখ থেকে বাইরে বেরিয়ে এলো। সে চিৎকার শুনে মনে হয় যেন কোনো শিকারী তার শিকারের বুকে মৃত্যুবান গিঁথে দিয়েছে। এরপর তোর ঠাম্মা আবার জ্ঞান হারিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণের মধ্যে সে জ্ঞান ফিরতেই মানুষটা একেবারে সুস্থ, ঠিক আগের মতো। ব্যাস, তারপরে আর কি শান্তি। ইন্দু জিজ্ঞাসা করল, তারপর সুস্থ শরীরে আর দিল্লি ফেরা হয়েছিল তোমাদের, নাকি ডিরেক্ট বাড়ি? মিস্টার মিত্র আবারও বলতে শুরু করলেন, তারপর আর ঘোরা। সুস্থ শরীরে তখন আমরা বাড়ি ফিরতে পারলে বাঁচি। দরগাতেই হুজুরকে সালাম দিয়ে তার কথা মতো আমরা কবরে গিয়ে সাজদা করলাম। দরগার জাফরি দেওয়ালে মনস্কামনা পূরণের জন্য লাল সুতো বেঁধে দিলাম। এসব ঝক্কি পেরিয়ে সেদিন তোর ঠাম্মাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে ফিরেছি আমি। আজ বহুদিন পর দিল্লি যাত্রার এই ছবিটা দেখে সেই পুরনো ইতিহাস আবার সামনে চলে এলো। আজ একটা শুভ দিনে এসব নিয়ে চর্চা করার কোনো ইচ্ছা আমার ছিল না। অনেকদিন আগেই সুলতাকে বলেছিলাম এই ছবিটা ফেলে দিতে কিংবা পুড়িয়ে দিতে। আসলে শুভব্রতর সাথে জড়িত কোনো কিছুই আমি বাড়িতে রাখতে চাই না। যাই হোক, আজ যা শুনলে তা ভুলে যাওয়াই শ্রেয় দিদিভাই। খারাপ বিষয় নিয়ে যত কম আলোচনা এই গৃহস্থের বাড়িতে হয় আমাদের ততই মঙ্গল বাবা। ইন্দু যদিও তার কৌতূহলকে চাপা না দিতে পেরে আবারও জিজ্ঞাসা করে বসল, রক্ষা কবচের কি একটা বিষয় বলছিলে যে? শুভব্রতর সাথে ঠিক কি অন্যায় করেছিল ঠাম্মা, সেটা তো বুঝলাম না। মিস্টার মিত্র এবার বিরক্তির সাথে বললেন, সবকিছু জানার দরকার নেই ইন্দু তোমার। যতটুকু জানলে ততই সন্তুষ্ট হও। নাও, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। কথাটা শেষ করে বিছানা থেকে নেমে দরজার দিকে পা বাড়াতে যাচ্ছেন মিস্টার মিত্র, হঠাৎ তার হাতটা ধরে ইন্দু অনুরোধ করল, দাদু, অনেক মান অভিমান হয়েছে, আর কিছু শুনতে চাই না। একটাই শুধু অনুরোধ, শেষ বেলায় থেকে যাও এখানে। সারাদিনের এত যজ্ঞের শেষে ছেলেবেলার মতো তোমাদের দুজনের মাঝে শান্তিতে ঘুমোতে চাই একটু। শীততাপ নিয়ন্ত্রিত ঘরে দাদু ঠাম্মার মাঝে শুয়ে আদরের পরশ মেখে দু চোখের পাতা এক করে ইন্দুর অনুসন্ধিৎসু মন তখনও পাক খেয়ে চলল গল্পের আড়াল করা অংশটুকুর হিসাব মেলানোর আবর্তে। মিস্টার মিত্র ততক্ষণে সজোরে নাক ডাকছেন, কিন্তু মিসেস মিত্রের মন তখনও পড়ে আছে তার নাতনির দিকে। তিনি ইন্দুর মাথার চুলে বিলি কাটতে কাটতে বললেন, কি রে মা, কি হয়েছে? এখনো ঘুমোসনি? কথাটা শোনা মাত্রই ইন্দু তার ঠাম্মিকে জড়িয়ে ধরে অনুসন্ধিৎসু মুখে প্রশ্ন করল, না ঠাম্মি, মানে আমি না ঠিক বুঝতে পারছি না, তুমি ঠিক কি করেছিলে ওই লোকটার সাথে, যার জন্য তোমাকে এতটা সমস্যায় পড়তে হয়েছিল? মিসেস মিত্র বিছানার পাশে থাকা টেবিলের ড্রয়ার খুলে দুটো লোহার পেরেক বার করলেন। একটা পেরেক গুজে নিলেন নিজের খোঁপায়, আরেকটি রেখে দিলেন ইন্দুর বালিশের নিচে। তারপর বেশ চাপা স্বরে বললেন,
শুভব্রত মরার কয়েক মাস আগের ঘটনা জানিস? আমাদের ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিতে দাঁড়ালে শুভব্রতর ঘরটা দেখা যেত। সেদিন অগ্রহায়ণ মাসের এক রাত, আমার ঘুম আসছে না, ঘরময় পায়চারি করতে করতে হঠাৎ দক্ষিণ দিকের জানলাটা খুলতেই শুনি শুভব্রতর ঘর থেকে কেমন একটা খসখস শব্দ আসছে। সেদিকে ভালো করে কান পাততে শুনতে পেলাম কোনো একটা পাখির ডানা ঝাপটানোর শব্দ। সেটা আমরা যে অঞ্চলে থাকতাম সেখানে বনে বাদারে এমন অনেক হিংস্র পাখি থাকতো, যারা শিকার পেলে মানুষের মাংস অবধি খুবলে খেত। আমার ভয় হলো তেমন কিছুর খপ্পরে পড়ল নাকি শুভব্রত। সেই ভয়ে আমি হন্তদন্ত হয়ে ছুটলাম ওর ঘরে। কিন্তু সেখানে যাওয়ার পরে যে ভয়ঙ্কর দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম, সে দৃশ্য আজও মনে পড়লে আমার শরীরের মধ্যে দিয়ে শীতল স্রোত বয়ে যায়। কেন? কি দেখেছিলে তুমি ঠাম্মা? ইন্দু লক্ষ্য করল মিসেস মিত্রের চোখে মুখে এবার আতঙ্কের ছাপ স্পষ্ট হল। তবুও না থেমে তিনি বলে চললেন, আমি দু একবার দরজা ধাক্কা দিয়ে ঠেলে দরজা খুলে ঘরে ঢুকতেই দেখি গোটা ঘর অন্ধকার। ঘরে ঢুকে পা ফেলতেই চ্যাটচ্যাটে একটা গরম তরলে আমার পা ঠেকতেই টর্চ জ্বালিয়ে দেখি নীলচে ঠোঁটের হলুদ সোনালি পালকে মোড়া একটা জলময়ূরের পালক ছিঁড়ে তার গায়ের মাংস খুবলে খাচ্ছে শুভব্রত। গোটা ঘরময় রক্তারক্তি। আমি যখন গেছি মরা পাখিটা তখনও তার হাতে ধরা। আমি বার কয়েক তাকে ডাকতেও সে যেন আমার কোনো কথাই শুনতে পায় না। তারপর খুব ধীরে গিয়ে তার পিঠে হাত রাখতেই সে ঘাড় ঘুরিয়ে একেবারে নিষ্পলক দৃষ্টিতে ভীষণ রকমের হিংস্র নোংরা চাহনিতে তাকালো আমার দিকে। সে দৃষ্টি যেন এক মুহূর্তে গ্রাস করে ফেলবে আমার গোটা শরীর। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে ছুটতে ছুটতে পালিয়ে আসি। তোর দাদুকে ঘটনাটা জানিয়েছিলাম। তারপর ওখানেই এক তান্ত্রিকের বাড়িতে গিয়ে পুরো ঘটনাটা বলতে উনি আমাকে বললেন শুভব্রতর জন্ম তারিখ ও সময় তাকে জানাতে। আমি এসব কায়দা করে খোঁজ নিয়ে ওনাকে জানাতে উনি শুভব্রত জন্ম ছক করে আমাদের জানান। এই ছেলের জন্ম মার্গশীর্ষ অমাবস্যায়। জন্মলগ্নেই একটা খুঁত ছিল ওর। তোরা লক্ষ্য করে দেখবি ওর ঘাড়ের ডান দিকে একটা ক্ষত চিহ্ন আছে। এটা ক্ষত না, আমি নিশ্চিত এটা ওর আগের জন্মের পাপের চিহ্ন। এ ছেলের রাক্ষসগণ কর্কট রাশি। দেখবি নিশ্চয়ই ওর গলায় কালো সুতোয় বাঁধা একটা তামার মাদুলি আছে। ওটাই ওর রক্ষা কবচ। এই মাদুলি যতক্ষণ ওর সাথে থাকবে ততক্ষণ প্রতি রক্তিম চন্দ্রোদয়ের ক্ষণে ও মনুষ্য থেকে রাক্ষসের মতো চারিত্রিক গুণের অধিকারী হতে থাকবে। তাল জ্ঞান শূন্য হয়ে নিজের শিকার খুঁজতে থাকবে। সেই সময় ও সব কিছু অনিষ্ট করে ফেলতে পারে। শুধু পশু পাখি নয়, মানুষও মেরে ফেলতে পারে। কিন্তু সে সময় ওর ওই রক্ষা কবচের গুণে কেউ ছুঁয়েও দেখতে পারবে না ওকে। সাবধান, নিজেদের ভালো স্বাস্থ্য সকলের চোখের অলক্ষ্যে ওই মাদুলিটাকে আগে ওর গলা থেকে যে কোনো অছিলায় সরিয়ে ফেল। এটা যতক্ষণ ওর সাথে থাকবে ততক্ষণ ওর মঙ্গল, আর ওর আশেপাশের প্রতিটা মানুষের বিপদ। আমি আর কি করব বলো দিদি ভাই? নিজেদেরকে বাঁচাতেই একদিন কোয়ার্টারে ডেকে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে শুভব্রতকে বেহুশ করে ওই মাদুলিটা ছিনিয়ে নিয়েছিলাম। তারপর আগুনে গলিয়ে ফেলেছিলাম সেটা।
মরার আগে অবধি মাদুলিটাকে তন্ন তন্ন করে খুঁজেছিল ছেলেটা। শুভব্রত মুখে শুনেছিলাম ওর মা কোনো এক পীর বাবার কাছ থেকে মাদুলিটা এনে পরিয়েছিল শুভব্রতর গলায়। ওই মাদুলি নাকি ওকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে। আর আমি দেখ, ওকে ভাই পাতিয়েও ব্যক্তিগত স্বার্থের জন্য ওই জীবন কাঠিকে কুক্ষিগত করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলাম শুভব্রতকে। এরপর অবশ্য ও বেশি দিন বাঁচেনি। ছেলেটা মৃত্যুর আগে কিছুই জানতে পারেনি, কিন্তু ওর অতৃপ্ত আত্মা সে জেনেছিল। সে টের পেয়েছিল যে ওর মৃত্যুর জন্য পরোক্ষভাবে হলেও আমিই দায়ী। তাই আমার পিছু ছাড়েনি শুভব্রত। আমি তো নিজের হাতেই খুন করেছি। বল, আমার পাতানো ভাইকে নিজের হাতে। শেষ কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন মিসেস মিত্র। ইন্দুর মনটাও ভারাক্রান্ত হয়ে আসে ধীরে ধীরে। তবু পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মিসেস মিত্রর চোখ থেকে চশমাটা খুলে পাশের ড্রয়ারে রেখে দিয়ে ঠাম্মার মাথায় হাত বোলাতে বোলাতে দু চোখ বুজে শুধুমাত্র শুভব্রতর কথা ভাবতে থাকে ইন্দু। শুনছিলেন গল্প গেটম্যান শুভব্রত, নবনীতা চ্যাটার্জির কলমে। বিভিন্ন চরিত্রে সোমা, সৌভিক, অর্পিতা, জ্যোতির্ময়, সায়ম এবং রিতম। সমগ্র গল্পটির কণ্ঠ অভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পটির আবহ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং কণ্ঠ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টসে জানান।